সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে, অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোটের দাবি ৮ দলের, বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সংসদীয় আসনের সীমানা নিয়ে ঝুলছে ৩০ মামলা, প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়, বলছে ইসি। পরশু থেকে নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপ, ইতিবাচক সাড়ার আশা। যানবাহনে অগ্নিসংযোগ ও বোমাবাজিতে আতঙ্ক, ময়মনসিংহে বাস চালকের মৃত্যু। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক সরকার, নাশকতায় বন্ধ হবে না ফেব্রুয়ারির নির্বাচন। এবং নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণ আত্মঘাতী হামলা বলে ধারণা, আটক আরও ৩। বাংলাদেশ সহ ৩ দেশের সীমান্তে সতর্কতা জারি। ইসলামাবাদ আদালতের সামনে বোমা হামলায় নিহত ১২। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে স্বাক্ষরকারী দলগুলোর মানতে বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতির আদেশ জারির মতো অবস্থা এখন দেশে নেই। প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার। জুলাই জাতীয় সনদের সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ার কঠোর প্রতিক্রিয়ায় বিএনপি। গণভোট সহ আরও কিছু ইস্যুতে সড়কে নেমেছে জামায়াত। আর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় এনসিপি। রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেয়া ৭ দিনের সময়ও শেষ, তবে হয়নি কোনো আলোচনা। এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যমত্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। আগেই দেয়া এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় সোমবার রাতে। দলটির মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা সাম্প্রতিক বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই। সরকারকেই জারি করতে হবে প্রজ্ঞাপন। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। বিএনপি জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সরকারের সঙ্গে, রাজপথে নয়। কোনো প্রস্তাব তো আমাদেরকে দেয়া হয়নি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে ৯ মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশজুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ।
বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। জামায়াত ইসলাম প্রথম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। হয় ভাই, ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে 9 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব চলে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। সময় সংবাদ, ঠাকুরগাঁও। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ 8 দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। এর বিরোধিতাকারীদের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল, গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ 5 দাবিতে 8 দলের সমাবেশে মঙ্গলবার বিকেল 3টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। জুলাইয়ে যারা লড়াই করেছে, বুক টাপ করে, যারা পঙ্গু হত এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করো। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যানবাহনে অগ্নিসংযোগ প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন বৈধতা দেওয়া সম্ভব নয় তা গত 2 দিনে প্রমাণ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সুসংহত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জে দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো দলের সঙ্গে জোট করবে না তারা। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালাপোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে।
সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতে ঝুলে আছে 30টি মামলা। যথাসময়ে এসব মামলার সুরাহা না হলে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে শুরু হচ্ছে ইসি সংলাপ। জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরের একটি আসন বাড়ানো সহ 46টি আসনের সীমানায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি আসনের পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে। সোমবার বাগেরহাটের 4টি আসন বহাল রাখার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের রায়ের পরদিনই মঙ্গলবার ইসিতে এসে বাগেরহাটের আসন পুনর্বহালের দাবি জানান এলাকাবাসী। দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহুর মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। উন্নয়ন খুব ব্যাহত হতো, সেখান থেকে এটা ফিরে এসেছে, এটাই যথার্থ হয়েছে। পরে কমিশন সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে 30টিরও বেশি মামলা সুরাহা না হলে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে চায় ইসি। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত ঠিক করি নাই। নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা। আমি বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা গণভোট নিয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বলেও জানান কমিশন সচিব। গণভোট সম্পর্কে আমরা নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা 20 নভেম্বর সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। বিএনপি, জামায়াত, রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরে নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। এই ব্যবস্থা ফিরলে গণতন্ত্র ও ভোটাধিকার সুসংহত হবে। বিএনপি, জামায়াত, রাষ্ট্রপক্ষ সহ সব আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামায়াত সহ একাধিক পক্ষ। 10 কার্যদিবসের শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায়ের জন্য 20 নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। তিনি শুধু তাই করেন নাই, জাজমেন্টের মধ্যে আদালতের রায়কে তিনি উপেক্ষা করে তিনি তার নিজের ইচ্ছা মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বিচারপতি এবিএম খায়রুল হকের রায়টি পূর্ণাঙ্গভাবে রিভিউ করার জন্য আবেদন করেছি। এই রিভিউ এলাও হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনটি কার্যকর হবে। এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার। আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। দিস গভর্নমেন্ট অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন। এই জন্য আপাতত ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট। ইট উইল বি ইমপ্লিমেন্টেড after certain period of time, may be held from 14th parliamentary election, not from 13th. আর অ্যাটর্নি জেনারেল বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন, সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই, সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই। কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা অন্যতম ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে।
1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে সে সময় বিএনপি সরকার। এই সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ের আলোকে এই ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। আনা হয় সংবিধানের 5ম সংশোধনী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা 3.5 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মেয়াদে 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারিক ক্ষমতা বলবৎ রাখার সিদ্ধান্ত সরকারের নির্বাহী আদেশে নেওয়া হয়েছে। এই ক্ষমতার আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে সশস্ত্র বাহিনী শৃঙ্খলাজনিত অপরাধ বা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আবারও ফিরে এসেছে বাসে অগ্নিসংযোগ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনে প্রাণ গেছে ঘুমিয়ে থাকা চালকের। কোনো রকমের রক্ষা পেয়েছেন 2 যাত্রী, মা ও ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোররাতে বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে মুখোশ পরা 3 জন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা 3 জন। 1 মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা। মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি। মঙ্গলবার ভোররাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের। পুলিশ জানায়, ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলম এশিয়া পরিবহনের বাস চালক। রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান 2 যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা। হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস। সংসারটা চালাইতো এই ছেলে, এই বাড়িটা করছে এই ছেলে, ঋণ কইরা সমিতনটা তুলিয়া গেরামতনে ওনা কেমনে জলমু গো বাবা গো, আমরা গুলির ফাঁসি দেই, বিচার দেই, আমার জামাই নাই কেমনে মারছে গো। আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নেবে, তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নেবে না। যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায়। তার সহকর্মীরা জানান, দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও 3 মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে সরকার। তবে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আর নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধ্বংসাত্মক কার্যক্রমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে ডিএমপি কমিশনার বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাশকতা প্রতিরোধে বাহিনীর সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে,
যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। তবে 13 নভেম্বর নিয়ে শঙ্কার কিছু নেই। অপ্রীতিকর কোনো কিছু ঘটাতে চাইলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, আর নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সংগঠনটি জানিয়েছে, প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও চলমান নৈরাজ্যের প্রতিবাদে 13 নভেম্বর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ। তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল করা হবে। সনদ নিয়ে কোনো আপোষের সুযোগ নেই জানিয়ে সংগঠনের নেতারা বলেন, নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। 72-এর সংবিধানের আওতায় নির্বাচন মেনে নেবে না জনগণ। সনদ বাস্তবায়নের পথে বাধা তৈরির যে কোনো প্রচেষ্টা ছাত্র জনতা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল, বাঁশের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিগ পাবেন, যেখানে সশস্ত্র জঙ্গি লিগ পাবেন, তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। সময় সংবাদে আরও থাকছে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক ভবনে বিপজ্জনক 80 ধরনের কেমিক্যাল মজুত। পুরান ঢাকায় যৌথ অভিযানে জব্দ 50 টন, 3 কর্মচারীকে কারাদণ্ড। 11তম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। সারা দেশে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। চলছে পাঠদান, ফিরে এসেছে চিরচেনা রূপ। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে পাঠদান কর্মসূচি। যদিও আন্দোলন চলছে ভেবে শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। স্যারেরা বলছে আজকে ক্লাস হবে, তাই জন্য আমি আজকে স্কুলে আসছি। আমাদের তো সামনে পরীক্ষা, এভাবে যদি স্কুল বন্ধ হয়ে আমরা পরীক্ষা দিব কিভাবে? ক্লাস হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের আন্দোলনের কারণে ছেলেমেয়েদের পড়ালেখার যে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে অভিভাবকদের। আমরা টেনশনে আছি, আসলে বাচ্চারা পড়ালেখা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এটা হাতে পেতে চায় আর কি প্রজ্ঞাপন। বছরের শেষে এসে আন্দোলন করাটা উচিত হবে না, কারণ পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই ব্যবস্থা করা উচিত। রাজশাহীর বেশিরভাগ বিদ্যালয়ে পাঠদান শুরু হলেও আন্দোলন নিয়ে বিভক্তিতে কিছু প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। তবে সরকারি পদক্ষেপে সন্তুষ্ট শিক্ষকরা। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তাদের। 11তম দেওয়ার আশ্বাস দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসে ফিরেছি। আজ থেকে আমাদের পাঠদান পুরোদমে চলছে। আমরা এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা পাইনি যে ক্লাসরুমে কর্মবিরতি করব নাকি ক্লাসরুমে ফিরে যাব। যেহেতু আশ্বাস দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এটা প্রজ্ঞাপন জারি হয়, আমরা আসলে ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছি না। গেল রোববার থেকে 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন শুরু করে সহকারী শিক্ষকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। প্রাথমিকের 80% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনও চুক্তিই করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। এতে জানুয়ারিতে এই 3 শ্রেণীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন,
শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। তবে বোর্ড বলছে বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ৩০ কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের ৮,৬৯,২৫,৩৮৯টি বইয়ের প্রায় ৯০% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর ৩,১১,১৯,৩৪৭টি বইয়ের ছাপার কাজ ৭০% বেশি সম্পন্ন হয়েছে। আর নবম শ্রেণীর ৫,৭০,৬৮,০২৮টি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ১২,৫৪,৯৭১টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাংক লোন পাই, আমরা অগ্রিম দিলে ওরা পাল্প ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে। এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাবে। এনসিটিভি বলছে এই ৩ শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরে পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ আড়াল করতে এক সংবাদ উপস্থাপিকাকে 2টি ফ্ল্যাট ও প্রায় অর্ধশত কোটি টাকার এফডিআর উপহার দেন বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। পরে সংস্থাটির আবেদনে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নামে বাড়তি অর্থ নেওয়া 4 এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সানজিদা আক্তার তার রাজধানীর নিকুঞ্জ এলাকার বাসায় গেল কয়েক মাস আগে অভিযান চালায় দুদক। খোঁজ মেলে 95 লাখ টাকা মূল্যের 2টি ফ্ল্যাটের তথ্য, 45 লাখ টাকার এফডিআর ও নগদ 26 লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা। এর রেশ ধরে সম্পদের উৎস খুঁজতে থাকে দুদক। দুদক বলছে বিপুল সম্পদ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের কাছ থেকে পেয়েছেন ওই সংবাদ উপস্থাপিকা। দুদকের আবেদনে 2টি ফ্ল্যাট ও ব্যাংকে জমা থাকা 40 লাখ টাকা জব্দের আদেশ দেন আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও শ্রমিকদের কাছ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে কিছু রিক্রুটিং এজেন্সি। এমন অভিযোগে আরও 4 এজেন্সির বিরুদ্ধে প্রায় ৩১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মহাপরিচালক জানান, অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিটি এজেন্সির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এখনই সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না, কেননা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, যেগুলো অনুসন্ধান ইতিমধ্যে শেষ হয়েছে, সেগুলি আমরা আপনাদেরকে জানাচ্ছি। সবগুলো এজেন্সি, যেসব এজেন্সি অপরাধের সাথে সম্পৃক্ত হবে এবং সেটা যদি দালিলিকভাবে প্রমাণিত হয়, সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা রুজু হবে। এদিন ঋণের নামে 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 19 জনের বিরুদ্ধে 4 মামলা করেছে দুদক। ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলে ঋণ অনুমোদন করিয়ে ঋণের 31 কোটি 69। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রমনায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশ নিয়ে একটা শব্দও ছিল না,
তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয়। দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে। একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয়, পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এবং সেই সময় আমি বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল। তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই দুইটা বিধান আমার এখনো মনে আছে, এত বছর হয়ে গেছে। তো তারপরে তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? তা আমরা কেন সবাই ধরে নেই, মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে, সমস্ত সংস্কার শুধু সংবিধানে করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে। তা আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন। আমাদের তো সংবিধানে ছিল যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছি জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধানের চেয়ে ভালো, ওয়েস্টার্ন ইউরোপের। সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্রডার আসপেক্টগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয়, সেটা হচ্ছে টু মাচ এক্সপেকটেশন। জীবনে একটা সুযোগ পাওয়া গেছে, সমস্ত কিছু আইনে ঢুকিয়ে ফেলি, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটু বিনয়ের সাথে বলছি, একটা সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি। আমরা পুলিশ সংস্কার কমিশন আইন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা, আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের খসড়া করিয়েছি। সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কার যে পুলিশ যে কমিশন আছে, ওরা 3 জন আইজিপির নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। মুন্সিগঞ্জ শহরের পূর্ব শিলমন্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। আকস্মিক অভিযানে অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আসন্ন নির্বাচন ও 13 নভেম্বরের সামনে রেখে নাশকতার প্রস্তুতি হিসেবে অস্ত্র তৈরির কাজ চলছিল। গভীর রাতে মুন্সিগঞ্জ শহরের পূর্ব শিলমন্দিতে একটি গুদামে পাওয়া গেছে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান। সীসার কার্তুস, লোহার বাট, ব্যারেল, স্প্রিং, ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, লোহার বোল্ট এবং লেদ মেশিন সহ অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ মিলেছে কারখানাটিতে। স্থানীয় সুমনলালের গুদামে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক যাতায়াতের খবরে গভীর রাতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। যারা অস্ত্র তৈরির সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। এই অস্ত্র যদি সরঞ্জাম ভবিষ্যতে হয় আর থাকে, এই উৎপাদন অব্যাহত থাকে, তাহলে দেশ এবং জাতির উভয়েরই ক্ষতি হবে। যারা কারখানার ভিতরে অবৈধ মাল তৈরি করে তাদেরকে ধরা উচিত। পুলিশের ধারণা, আসন্ন নির্বাচন ও 13 নভেম্বরকে সামনে রেখে নাশকতার প্রস্তুতি হিসেবে অস্ত্র তৈরি হচ্ছিল কারখানাটিতে। এছাড়া 1 সপ্তাহের ব্যবধানে মোল্লাকান্দিতে 2 জনকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও এই কারখানায় তৈরি বলে ধারণা করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ ভিত্তিতে আমরা প্রয়োজনীয় অভিযান পরিচালনা করছি। অভিযানের সময় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে অস্ত্র তৈরির কারখানাটি। আটক করা যায়নি কাউকে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক ভবনে বিপজ্জনক 80 ধরনের কেমিক্যাল মজুদ। রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে 50 টন কেমিক্যাল জব্দ করেছে প্রশাসন। গোডাউনের 3 কর্মচারীকে 6 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
পুরান ঢাকার সূত্রাপুর ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকায় বছরের পর বছর ধরে অনুমোদন না নিয়ে দাহ্য ও বিপজ্জনক কেমিক্যাল মজুত করে আসছে এসকে ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস থেকে একাধিকবার গোডাউন সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও তারা আমলে নেয়নি, উল্টো চলছে কেমিক্যাল মজুত। আসছি আমরা 15 বছর হয়েছে এই মাল ধরে আমরা এই কাজ করতেছি। আমরা লেবার ফাটি আইলে মনে করেন মাল দিয়ে চালান দিকিয়া আমরা লেবার বুঝি নাম করতাম আমরা বলি কোনো প্রকার ভেন্টিলেশন ছিল না এবং দোতলায়ও আপনার টিন সেট করে সেখানে কেমিক্যাল মজুদ রাখা হয়েছে, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো যদি একটার সাথে একটা বিক্রিয়া হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে। মঙ্গলবার সকালে গোডাউনটিতে যৌথভাবে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। জব্দ করা হয় 40 থেকে 50 টন কেমিক্যাল। এ সময় 3 জনকে 6 মাস করে কারাদণ্ড এবং 1000 টাকা করে জরিমানা করে মোবাইল কোর্ট। বারবার সতর্ক করা সত্ত্বেও ওনারা কেমিক্যাল প্রোডাক্ট রাখছেন এখানে। 6 মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে 3 জনকে এবং 1000 টাকা করে জরিমানা করা হচ্ছে। ওনাদের আরো 15 দিন করে ওনারা জেল খাটবেন। অভিযানের সময় পাওয়া যায়নি মালিককে। দ্রুত গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় এলসির মার্জিন নির্ভর করবে ব্যাংক ব্যবসায়ী সম্পর্কের উপর। এতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা ও খেজুর আমদানিতে শতভাগ নগদ মার্জিনে ঋণপত্র খোলার শর্ত শিথিল থাকবে। চাহিদা বিবেচনায় ব্যাংক ও আমদানিকারক আলোচনার মাধ্যমে নগদ মার্জিন নির্ধারণ করতে পারবেন। এই নির্দেশনা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে নতুন পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে অর্থনীতিবিদরা বলছেন নতুন দেশি পেঁয়াজ আসার আগ মুহূর্তে আমদানি হলে ঝুঁকিতে পড়বে কৃষক, তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন অন্তরা সেন। চলতি মাসের শুরুতে হঠাৎ করে রাজধানীর বাজারে 80 টাকা থেকে পেঁয়াজের দাম চড়ে বসে 120 টাকায়। এতে অস্থিতিশীল হয়ে পড়ে বাজার। পাবনার পেঁয়াজ 110 টাকা কেজি বিক্রি করতেছি। দেশি পেঁয়াজ চলতেছে 110 টাকা কেজি, আর হাইব্রিড চলে 108 টাকা, 60 টাকা। তো পেঁয়াজের আমদানি একটু কমে গেছে, এর জন্য তো দাম বেশি। এখন মুকামে কৃষকদের কাছে বেশি পেঁয়াজ নাই। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গেল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানির সুপারিশ পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর গেল রোববার প্রয়োজনে আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টাও। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। বাজারে নতুন দেশি পেঁয়াজ আসার আগে আমদানি শুরু হলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন বলে জানান অর্থনীতিবিদরা। নতুন পেঁয়াজ সেটা কিন্তু ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় পেঁয়াজের আমদানিটা, যেটা আমার মনে হয় যে সরকার যেটা দিয়েছে অনুমোদন, এতে একটা ক্ষতিও হতে পারে দেশে। তার কারণ এই যারা কৃষক তারা কিন্তু দাদন নিয়েছেন। এই মুহূর্তে আসলে এই ঢালাওভাবে আমদানি সেটা কিন্তু আসলে এই যারা ঋণ নিয়েছেন তাদের অনেক বড় ক্ষতি করবে। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ দাম বাড়ার জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। পেঁয়াজ যে অনেক আছে বাজারে এরকম নয়, তবে ঘাটতিও নেই অত বেশি। যতটুকু ঘাটতি আছে আমার মনে হয় যে এখানে আসলে কৃত্রিম সংকট আছে, মানে এটা ইচ্ছা করে এই সংকটটা তৈরি করা রাখা হয়েছে। যারা সিন্ডিকেট করছেন তাদেরকে ধরতে হবে। আমি মনে করি যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর এবং স্থানীয় প্রশাসন এদেরকে কাজ করতে হবে খুব নিবিড়ভাবে। আমদানি না করে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার রংপুর বিভাগের খবর। মেধা নয়, ভাগ্যই নির্ধারণ করছে একজন শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আওয়ামী সরকারের সময় ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলেও এই পদ্ধতি এখনও বহাল রয়েছে। শিক্ষাবিদদের মতে লটারি পদ্ধতি মেধার অবমূল্যায়ন হচ্ছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 6,35,072টি, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় 6 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার একমাত্র উপায় ছিল লটারি নামক ভাগ্য পরীক্ষা। করোনা মহামারীর সময় সংক্রমণ রোধে বিগত সরকারের আপৎকালীন ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত এখন স্থায়ী রূপ ধারণ করেছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভিভাবকদের প্রত্যাশা ভাগ্য নয়, মূল্যায়ন হোক মেধার। যদি ভর্তির মাধ্যমে মেধা যাচাই করে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তাহলে এটা ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা লটারিতে চান্স পেয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে না। শিক্ষাবিদরা বলছেন উন্নত বিশ্বের কোথাও এ ধরনের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হয় না। এর ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা। 50-এর বাচ্চাটা হয়তো চান্স পেয়ে গেল ভালো জায়গায়, কিন্তু 1 রোলের বাচ্চাটা হয়তো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। লটারি সিস্টেমের মধ্য দিয়ে আগে ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করতো এখন কি ততটুকু করবে? উন্নত দেশগুলোতে তো কোথাও লটারি সিস্টেমে আসলে হয় না। আর গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। ফলে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে সুযোগ তা হাতছাড়া হয়েছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে আমাদের পরীক্ষা পদ্ধতি পর্যন্ত প্রতিটি জায়গায় নানাবিধ সংকট এবং সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ঘেরা। 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষেও মাধ্যমিকে ভর্তি পদ্ধতি লটারি থাকবে। জানিয়ে অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আসন্ন নেপাল ও ভারত ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না হামজা চৌধুরী। অর্থ নয়, দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান লেস্টার সিটির তারকা। এদিকে টেলিকম কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। কোম্পানিটির সঙ্গে আগামী 1 বছর যুক্ত থাকবেন তিনি। হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নতুন এক পথ চলা শুরু হামজার। দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আগামী 1 বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে। ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি। It's never just about the money. Obviously money always helps, but it's the passion for my country and how I can improve the conditions in this country. One of the main reasons I came to play for Bangladesh is to improve Bangladesh and give back what I can. A lot of my childhood memories are from Bangladesh and enjoying myself here. So to be able to come back and help in any way I can, if that's to inspire the younger generations to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধপরিকর হামজা। দুই বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম for the warm up, India's গেমের সঙ্গে। So last few results আমরা রয়ে গেছে না, but আমরা একবারে ক্লোজ আছি, good performances খেলতেছি আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। দলের সঙ্গে দুদিন অনুশীলন করে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানাচ্ছি আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি 8 দলের। বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে যায় জামায়াত। এবং সংসদীয় আসনের সীমানা নিয়ে চলছে 30 মামলা। প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়, বলছে ইসি। পরশু থেকে নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপ, ইতিবাচক সাড়ার আশা।
এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমরান। আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।